বিজ্ঞান বিপ্লব ইউরোপের ইতিহাসে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছিল। এটা আমি আগের দিন খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম এবং তোমাদের এটা বলেছিলাম যে এই যে পরিবর্তনগুলো এটা শুরু হয়েছিল মূলত জ্যোতির্বিজ্ঞানের জায়গাটা দিয়ে। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম এই পরিবর্তনটা দেখা গেল। জ্যোতির্বিজ্ঞান কাকে বলে নিশ্চয়ই জানো, যেখানে মহাবিশ্ব, সৌরজগৎ, গ্রহ এর সঙ্গে পৃথিবীর সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই বিজ্ঞানের সেই শাখাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম যে পরিবর্তন বলেছিলাম যে মধ্যযুগের সেই প্রাচীন গ্রিক যিনি বিজ্ঞানী টলেমির যে ধারণাকে মধ্যযুগে মনে করা হতো এটাই সঠিক, যে একটা জিওসেন্ট্রিক ইউনিভার্সের কনসেপ্ট, যে পৃথিবী মাঝখানে আছে, পৃথিবীকে ঘিরে সূর্য এবং অন্যান্য সূর্য, চন্দ্র, অন্যান্য গ্রহ এরা আবর্তিত হচ্ছে। এই যে ধারণাটা, এটা ভেঙে গিয়ে একটা হেলিওসেন্ট্রিক বা সৌরকেন্দ্রিক জগতের ধারণা তৈরি হলো। তার ফলে পৃথিবী যে সবকিছুর মাঝখানে, এই বিশ্বাসটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। সেটা একদিনে হয়নি, শুরু হয়েছিল কোপার্নিকাসকে দিয়ে। কোপার্নিকাস একজন পোলিশ যাজক ছিলেন, কিন্তু তিনি প্রথম এই ক্যাথলিক চার্চের ধারণার বিরুদ্ধে গিয়ে তার বইয়েতে এই সৌরকেন্দ্রিক জগতের ধারণাকে প্রথম প্রচার করেন। কিন্তু সেটাও তিনি কখন করেছিলেন? তিনি যখন মৃত্যুশয্যায়, মানে সেই সময় তিনি তার বইয়ে এই তার তত্ত্বের কথা প্রচার করেন। মানে তার জীবদ্দশায় এই তত্ত্বটা প্রচারিত হয়নি। কোপার্নিকাসের মৃত্যুর পরে এই হেলিওসেন্ট্রিক তত্ত্ব নিয়ে, হেলিওসেন্ট্রিক ইউনিভার্সের কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু হয় এবং তারপর আমরা টাইকো ব্রাহে, কেপলার এবং গ্যালিলিও এই তিনজনের নাম পাচ্ছি। টাইকো ব্রাহে এবং কেপলার এই সৌরজগতের যে কক্ষপথগুলো কিরকম ছিল এটা নিয়ে আরো কিছু গাণিতিক আলোচনা করেছিলেন এবং গ্যালিলিও তারপর টেলিস্কোপ আবিষ্কার করে, আবিষ্কার ঠিক বলবো না, মানে টেলিস্কোপ তিনি তৈরি করেছিলেন, বিভিন্ন জিনিসকে অ্যাসেম্বল করে টেলিস্কোপ তৈরি করেছিলেন। এই টেলিস্কোপ দিয়ে তিনি এই কোপার্নিকাসের তত্ত্বকে সমর্থন করেন। এইভাবে একটা পুরো তত্ত্ব, যে পুরো সার্কিটটা কমপ্লিট হয়। কোপার্নিকাস যেটা শুরু করেছিলেন সেই কাজটা গ্যালিলিও শেষ করলেন। তো অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞানের জগতে এরকম একটা বড় পরিবর্তন হলো। অন্যান্য দিকে আমরা দেখবো যে জীববিদ্যার ক্ষেত্রেও আমি বলেছিলাম আগের দিন তোমাদের যে উইলিয়াম হার্ভে, ভেসেলিয়াস, তারা মানব দেহের অ্যানাটমি মানে শারীর তত্ত্ব, রক্ত সঞ্চালন, সংবহন তন্ত্র, এগুলো নিয়ে খুব বড় বড় গবেষণা করছেন। আবার তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে জাহাজ নির্মাণ ক্ষেত্র, কম্পাসের আবিষ্কার, যতই গণিতবিদ্যা, জ্যোতির্বিদ্যা এগুলো নিয়ে চর্চা যত বেশি হচ্ছে, তখন তারা, গ্রহ, এদের অবস্থান, তার সঙ্গে দিক নির্ণায়ক যন্ত্র, যেগুলো জাহাজ চলার জন্য খুব জরুরি ছিল। কারণ তোমরা জানো যে এই সময়টা হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের যুগ। তাই এই বিজ্ঞানের যে আবিষ্কারগুলো, সেগুলো সামাজিক প্রয়োজনের পাশাপাশি চলছে, সেই জন্য এটা এত জনপ্রিয় হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতি আবিষ্কার বা প্রযুক্তির দিক থেকেও একটা বড় পরিবর্তন আসছে। জীববিদ্যার ক্ষেত্রে প্রায় একই রকমের যুগান্তকারী পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে ভেসেলিয়াসের বই। এবং 1543 খ্রিস্টাব্দে যখন কোপার্নিকাসের বই প্রকাশ হচ্ছে, একই সময় ভেসেলিয়াসের বই প্রকাশ হচ্ছে, যেখানে মানবদেহের অ্যানাটমি নিয়ে উনি আলোচনা করছেন। এবং এর পাশাপাশি ফ্রান্সিস বেকন, বিজ্ঞানী, দার্শনিক, রেনেসাঁস চিত্রকর বা শিল্পীদের মধ্যে মিকেলেঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, তারাও বিজ্ঞানের ক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তিগত উদ্ভাবনীর পরিচয় রাখছেন। এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা ধর্মবিশ্বাস আচ্ছন্ন একটা সমাজ, সেই সমাজটা ক্রমশ আধুনিক হয়ে উঠছে বিজ্ঞান এবং যুক্তি নির্ভর চেতনা দিয়ে। এই পরিবর্তনটা একদিনে হয়নি, কয়েক শতাব্দী ধরে হয়েছে। যেটা 1543 খ্রিস্টাব্দ শুরু হয়েছে বলে মনে করা হয়, এটা একটা প্রতীক যে কোপার্নিকাসের বইটা প্রকাশ হলো 1543 খ্রিস্টাব্দে, ওই জন্য মনে করা হয় যে এই সময় থেকে যেন সূচনা হলো। আর এটাকে মনে করা হয় যে এই যে বিজ্ঞান বিপ্লবের কাজ, এটা শেষ হলো 1687 খ্রিস্টাব্দে, যখন আইজ্যাক নিউটনের আবিষ্কার হলো।
আইজ্যাক নিউটনের আবিষ্কারের পরে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিপ্লব একটা পূর্ণতা পাচ্ছে। আইজ্যাক নিউটনের মূল যে আবিষ্কার সেটা হলো মাধ্যাকর্ষণ। এছাড়াও তার পদার্থবিদ্যা গণিতের জগতে নানা উল্লেখযোগ্য কাজকর্ম রয়েছে। তো আমরা তাহলে এখন ওই একটা স্লাইড, আমরা একটা প্রেজেন্টেশন আমরা দেখবো, যাতে বেশ কয়েকটা স্লাইড রয়েছে। এটা আগের দিনের প্রেজেন্টেশনের চেয়ে একটু বড়। হ্যাঁ, আমি তাহলে শেয়ার স্ক্রিন করে তোমাদের ওটা একটু দেখাই। দেখতে পাচ্ছ সবাই? আমি এখন মিউট করে রেখেছি সবাইকে, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে ওই গ্রুপে মেসেজ করো, আমার খোলা আছে গ্রুপটা। আচ্ছা দেখো, 1500 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে এই যে পঞ্চদশ এবং ষোড়শ শতকে বিজ্ঞান বিপ্লব ইউরোপের চিন্তা ভাবনাকে সম্পূর্ণ পরিবর্তিত করে। যে কিভাবে পৃথিবী সম্পর্কে বা বিশ্ব সম্পর্কে ভাববো, এই পৃথিবী এবং বিশ্ব সম্পর্কে ইউরোপের যে ভাবনা, সেই ভাবনাটাকে একদম বদলে দিচ্ছে বিজ্ঞান বিপ্লব। কিভাবে বদলে দিচ্ছে? নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং অবজারভেশন, হ্যাঁ, যে দেখা, কোনো জিনিসকে খুব মাইনিউটলি অবজার্ভ করা এবং এক্সপেরিমেন্ট করা। এইভাবে পুরনো যে ট্রেডিশনাল ধারণাগুলো ছিল, যুগ যুগ ধরে যেগুলো চলে আসছে, সেই ধারণাগুলোকে বদলে ফেলে মানুষ নতুন ধারণাকে গ্রহণ করতে শিখছে। আচ্ছা, তারপর দেখো আমরা নেক্সট স্লাইডটা দেখো, আমরা কি এই সময় কি হচ্ছে। আগে যেটা ম্যাজিকের ধারণা থেকে আমরা বিজ্ঞানের ধারণায় পৌঁছচ্ছি। মানে ইউরোপে মধ্যযুগ জুড়ে এক ধরনের ম্যাজিকের কনসেপ্ট ছিল, যেখানে আলাদা করে বিজ্ঞান চর্চা নয়, কিন্তু ম্যাজিক বলে যেগুলোকে বলা হতো সেখানেও কিন্তু এক ধরনের বিজ্ঞান চর্চাই হতো, কিন্তু সেটা খুব প্রথাগত বিজ্ঞান চর্চা নয়। সেই যে ম্যাজিক্যাল যে সমস্ত এক্সপেরিমেন্ট, সেগুলো আস্তে আস্তে স্বীকৃতি লাভ করছে এবং করে একটা প্রথাগত বিজ্ঞানের চর্চা গড়ে উঠছে। এবং এই চর্চাটা কিভাবে সাহায্য পাচ্ছে রেনেসাঁসের থেকে, যে রেনেসাঁসের যে স্পিরিট ছিল, যেটা সবকিছুকে জানার আগ্রহ, দেখার আগ্রহ। দেখো একদম প্রথম লেখাগুলো পড়ো, দ্য স্পিরিট অফ রেনেসাঁস এনকারেজ কিউরিওসিটি, মানে জানার আগ্রহ, ইনভেস্টিগেশন, সবকিছুকে ইনভেস্টিগেট করা, মানে গবেষণা করা, ডিসকভারি, আবিষ্কার করা এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা। যা কিছু প্রকৃতির জ্ঞান আহরণ করছি সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখবো এভরিডে লাইফে। এই যে স্পিরিটটা, সেই স্পিরিটটাই রেনেসাঁসের আসল স্পিরিট এবং সেটাই বিজ্ঞান বিপ্লবকে সম্ভব করে তুলছে। আগের স্লাইডটা একটু দেখে নি। আচ্ছা, তাহলে কি হলো এর ফলে? যেটা হচ্ছে যে আগে যেরকম ভাবে একদম লাস্টে দেখো যে there was a shift from faithful acceptance of religious ideas and supernatural explanation to scientific experimentation, logic and reasoning. একটা আগে যেরকম ধর্ম এবং অন্যান্য বিশ্বাসকে মানুষ কোন রকম যুক্তি ছাড়াই বিশ্বাসের খাতিরে গ্রহণ করত, তার থেকে এক ধরনের বিজ্ঞান নির্ভর ব্যাখ্যা, যুক্তি, সমস্ত কিছুকে ব্যাখ্যা করে নেবার যে প্রবণতা, সেই দিকে মানুষ আস্তে আস্তে যেতে শুরু করছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই স্লাইড গুলো? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি।
কোনো অসুবিধা হচ্ছে না তো মাঝখানে? না না না। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো টলেমি হচ্ছেন একজন গ্রিক পণ্ডিত, যার বিজ্ঞান চর্চা, যার জ্যোতির্বিজ্ঞান চর্চা, টলেমির যে ধারণা সেগুলো পরবর্তীকালে মানে গোটা মধ্যযুগ জুড়ে টলেমির চিন্তা, টলেমির যে তত্ত্ব সেটাই সবসময় গুরুত্ব পেয়ে এসছে। কিন্তু এই যে টলেমির যে তত্ত্বগুলো, যিনি এনশিয়েন্ট গ্রিক অ্যাস্ট্রোনমার, হ্যাঁ, প্রাচীন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী, শুধু জ্যোতির্বিজ্ঞানী বললে ভুল হবে, মানে ওনার নানা দিকে কাজ আছে টলেমির। তো সেই টলেমির যে ধারণাগুলো সেগুলো পঞ্চদশ শতক পর্যন্ত মানে রেনেসাঁসের আগে পর্যন্ত মানুষ নির্দ্বিধায় গ্রহণ করেছে, সেটা নিয়ে আর কোনো প্রশ্ন করেনি। এবং টলেমিরই ধারণা ছিল এটা যে আর্থ ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, যে পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্রে আছে। এবং তার ফলে যে জিওসেন্ট্রিক ধারণাটা তৈরি হয়েছিল, সেই জিওসেন্ট্রিক ধারণাটা চার্চও সেই জিওসেন্ট্রিক ধারণাকে এনকারেজ করছে। আমার নিজেরই স্ক্রিনে একটু অসুবিধা হচ্ছে। আগের স্লাইডটা যাই। হ্যাঁ, আচ্ছা, টলেমির যে জিওসেন্ট্রিক মডেল সেটা আমি আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম, একটা ইয়ে করে ছবি দেখিয়েছিলাম স্লাইডে, যে তাতে কি কি আছে, পৃথিবী, চাঁদ, অন্যান্য গ্রহগুলো, হ্যাঁ, সূর্য রয়েছে, এই সবকটাই মানে আর্থের পরে যেগুলো যেগুলো লেখা রয়েছে সেইগুলো প্রত্যেকটাই হচ্ছে, মনে করতেন টলেমি, যে আর্থের চারপাশে ঘুরছে। আচ্ছা, তারপরে দেখো যে কোপার্নিকাস, যার কথা আমি বললাম তোমাদের, যিনি পোলিশ অ্যাস্ট্রোনমার, তিনি পেশায় একজন যাজক ছিলেন। রাশিয়ার এক জায়গায় তিনি যাজকের চাকরি করতেন। সেইখানে তিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এমন একটা সিদ্ধান্তে পৌঁছলেন যেটা খ্রিস্টান চার্চের ধারণার একেবারে উল্টো। তিনি 1543 খ্রিস্টাব্দে এই অন দ্য রেভলিউশন অফ দ্য হেভেনলি স্ফিয়ার্স, এটা হচ্ছে তার বইয়ের ইংরেজি নামটা, সেই বইয়েতে তিনি এই দুটো তত্ত্ব প্রচার করলেন, যে এই মহাবিশ্ব হচ্ছে এই এটা সৌর কেন্দ্রিক, এটা পৃথিবী কেন্দ্রিক নয়, এবং পৃথিবী হচ্ছে অন্যান্য আরো গ্রহগুলোর মতো একটা গ্রহ মাত্র। সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরছে তার মধ্যে অন্যান্য গ্রহগুলোর মতো পৃথিবী আরেকটা গ্রহ। পৃথিবী এই এই জগতের কেন্দ্রে নেই, এই জগতের কেন্দ্রে হচ্ছে সূর্য। এবং এটা বারবার বলছে যে এই যে ধারণাটা, এটা কিন্তু খ্রিস্টান চার্চকে ভীষণ ভাবে আঘাত করছে। এটা তোমরা একটু মনে করতে পারবে যে তোমরা হয়তো মনে করতে পারবে না, আমাদের যখন ধরো আমরা এই কলেজ টলেজে পড়ি আর কি, সেই সময় এই ভ্যাটিকান সিটি থেকে পোপ ঘোষণা করেন যে হ্যাঁ, এটা ভুল হয়েছিল, মানে এখন স্বীকার করা হলো, চার্চের তরফ থেকে অফিসিয়ালি স্বীকার করা হচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না। মানে বুঝতে পারছো যে কোন সময় সেটা, মানে এটা আবিষ্কার হয়ে গেছে, পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, সেটা 16 শতকের মাঝামাঝি কোপার্নিকাস বলে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু মানে 20 শতকের শেষে এসে খ্রিস্টান চার্চ, মানে ক্যাথলিক চার্চ অফিসিয়ালি স্বীকার করলো যে হ্যাঁ, সূর্য ঘোরে না, আসলে পৃথিবী ঘোরে। তো এতটাই ছিল খ্রিস্টান চার্চের গোঁড়ামি, এবং সেখানে এই ধারণাটা প্রচার করার জন্য কোপার্নিকাস ভয় পেয়েছিলেন, তাই তিনি তার জীবদ্দশায় এটা প্রচার করতে পারেননি। তার মৃত্যুর পরও যেটা খুব বেশি প্রচার পেয়েছে তা নয়, আস্তে আস্তে এটা প্রচার লাভ করে। এবার আমরা আস্তে আস্তে এগোবো যে কিভাবে এই তত্ত্বটা আসছে।
আচ্ছা, কোপার্নিকাস এই যে তত্ত্বটায় পৌঁছলেন সেখানে তিনি কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা ব্যবহার করলেন, এবং এই সূর্য এবং পৃথিবী কে এই জগতের কেন্দ্রে আছে এর উপরে কিন্তু অনেক এই যে গণিত এবং পদার্থবিদ্যার বহু সূত্র তার উপরে নির্ভর করত, কারণ এই পুরো হিসাবগুলোই বদলে যাবে যদি পৃথিবী না হয়ে সূর্য এই জগতের কেন্দ্রে থাকে। আচ্ছা, কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক মডেল হচ্ছে এইটা, যেখানে সূর্য আছে তার চারপাশে গ্রহগুলো ঘুরছে। এবার রিয়াকশনটা কিরকম ছিল কোপার্নিকাসের এই তত্ত্বের সম্পর্কে? সমসাময়িক যারা ছিলেন তাদের প্রতিক্রিয়া কি ছিল? যারা একেবারে সমসাময়িক স্কলার তারা ইমিডিয়েটলি এই তত্ত্বটাকে প্রত্যাখ্যান করলেন। তারা বললেন যে এটা টলেমির তত্ত্বের বিরোধী, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই, কারণ এটা মনে করছে যে আর্থ মানে পৃথিবী তার অক্ষকে কেন্দ্র করে তার কক্ষপথে ঘুরছে, যেটা হতেই পারে না কখনো, কারণ টলেমি এরকম কোনো কথা বলেননি। মানে এতটাই অন্ধবিশ্বাস তাদের টলেমি সম্পর্কে ছিল। আচ্ছা, এবারে কি হলো, লেট 1500 মানে পঞ্চদশ শতকের একদম শেষের দিকে ডেনমার্কের একজন জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহে, ইনিও খুব বিখ্যাত একজন বিজ্ঞানী, তিনি কিছু সংগ্রহ করলেন যে কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক থিওরিকে সমর্থন করার জন্য। কিন্তু এই সত্ত্বেও এখানে এই স্লাইডে যেটা বলা নেই অ্যাকচুয়ালি, যে টাইকো ব্রাহে কিন্তু হেলিওসেন্ট্রিক আইডিয়াকে পুরোপুরি সমর্থন করেননি। তিনি মূলত জিওসেন্ট্রিক তত্ত্বটাকেই প্রচার করছিলেন। কিন্তু তিনি যেটা সুবিধা করলেন, তিনি যে সাহায্য করলেন কোপার্নিকাসকে, যে কোপার্নিকাস যেভাবে কক্ষপথগুলো ভেবেছিলেন সেই কক্ষপথগুলো তিনি আরেকটু গাণিতিক ক্যালকুলেশন করে সেগুলোকে আরো নিখুঁত করলেন, আরো পারফেক্ট করার চেষ্টা করলেন। টাইকো ব্রাহের পর যিনি এলেন কেপলার, কেপলারের যে গবেষণা এবং কেপলার অঙ্ক কোষে আরো বেশি করে তিনি পুরোপুরি হেলিওসেন্ট্রিক ধারণাকে সমর্থন করলেন, এবং তিনি তার যে অঙ্ক কোষে একদম ঠিক যেভাবে কক্ষপথগুলো যেরকম ভাবে আছে, এটা এলিপ্টিক্যাল শেপ, এই শেপটাকে তিনি নির্ণয় করলেন। কোপার্নিকাস কক্ষপথগুলো পুরোপুরি গোল হিসেবে কল্পনা করেছিলেন, পুরোপুরি চক্রাকার সার্কেলের মতো কল্পনা করেছিলেন, যেটা নয়। এই গ্রহগুলো যেভাবে ঘোরে সূর্যের চারপাশে সেটা একটা এলিপ্টিক্যাল শেপ। সেই শেপটাকে কেপলারই নানা ধরনের অঙ্ক করে বার করলেন। কেপলারের পরে যিনি উল্লেখযোগ্য তিনি হচ্ছেন গ্যালিলিও। গ্যালিলিও এই টেলিস্কোপটা তৈরি করে তিনি দেখছেন যে পৃথিবীর এই হেলিওসেন্ট্রিক ধারণাটাকে প্রমাণ করছেন। তিনি অন্যান্য গ্রহের উপগ্রহগুলোকে অবজার্ভ করছেন। আরেকটা তিনি খুব বড় কাজ করছেন, যেটাও টলেমির তত্ত্বের বিরোধিতা, সেটা হলো তিনি বলছেন যে যদি দুটো জিনিসকে উপর থেকে ফেলে দেওয়া হয়, একটা ভারী এবং একটা হালকা, তাহলে এই দুটোর ওজন যাই হোক না কেন দুটো একই সময় মাটিতে এসে পৌঁছবে। এটা গতিতত্ত্বের নানা রকম প্রমাণ দিয়ে তিনি এটাকে দেখালেন, কিন্তু এটাও টলেমির তত্ত্বের বিরোধী হলো। এর ফলে যেটা হলো, ক্রিশ্চিয়ান চার্চ এই তত্ত্বকে মেনে নিতে একেবারেই রাজি ছিল না, এবং ক্রিশ্চিয়ান চার্চ সেই জন্য গ্যালিলিওকে মানে প্রায় মেরে ফেলার মতো হুমকি দিয়েছিল। তখন গ্যালিলিও বাধ্য হয়ে তার নিজের জায়গা থেকে সরে আসেন। মানে সরাসরি তিনি বলেন না, তিনি যেটা করেন সেটা খুব মজার একটা ব্যাপার, তিনি নানা রকম অঙ্ক ক্যালকুলেশন যা করলেন, তার কনক্লুশনটা যে অঙ্কটা বুঝবে সে বুঝতে পারবে যে হ্যাঁ উনি হেলিওসেন্ট্রিক ধারণাটাকেই সমর্থন করলেন, কিন্তু উনি সবটা অঙ্ক কষে দিয়ে লাস্টে লিখলেন যে অতএব বোঝা গেল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, সূর্যই পৃথিবীর চারদিকে ঘোরে। এটা শুধুমাত্র ওই ক্যাথলিক চার্চের রোষের হাত থেকে বাঁচার জন্য তিনি এই কাজটা করলেন, এবং তারপরেও তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, কারণ ক্রিশ্চিয়ান চার্চ তাকে তার মতগুলোকে প্রকাশ করতে দেয়নি। মানে এতটাই মুক্ত চিন্তার উপরে ক্রিশ্চিয়ান চার্চের একটা ডমিনেশন ছিল, যে কোথাও এগুলো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা কিরা এসে যায় ক্রিশ্চিয়ান চার্চের, হ্যাঁ, কিন্তু চার্চ তখন মানুষের জীবনকে এতটাই অধিকার করেছিল যেখানে অন্যরকম কোনো চিন্তা, অন্য কোনো ধারণা, সেটাকে আটকানোর দায়িত্ব হলো ক্রিশ্চিয়ান চার্চের। এবং ক্রিশ্চিয়ান চার্চ মনে করতো যে যেহেতু ওই
জিওসেন্ট্রিক যে ধারণাটা, যেখানে পৃথিবী হচ্ছে কেন্দ্রে, সেখানে খ্রিস্টান চার্চের একটা আলাদা গুরুত্ব অনুভব করতো যে পৃথিবী হচ্ছে সবকিছুর মূল, ফলে পৃথিবী নিয়ন্ত্রণ করছেন যিনি ভগবান, সেই ভগবানের সরাসরি দূত যাজকরা তারা যা ইচ্ছে তাই করতে পারে। এরকম হচ্ছে খ্রিস্টান চার্চের ধারণা ছিল। এবং এই যে সমস্ত কিছুকে, প্রাকৃতিক যে ঘটনাগুলোকে, সেগুলো কোনো দৈব ভাবে ভগবান এটা ভেবেছেন তাই হয়েছে এরকম ভাবে ব্যাখ্যা না করে প্রত্যেকটা কজাল কানেকশন দিয়ে ব্যাখ্যা করা, যে এটা ঘটেছে তাই এটা ঘটছে। পৃথিবী একটা গ্রহ, সে সূর্যের চারপাশে এরকম ভাবে ঘুরে, সেই জন্য পৃথিবীতে দিন রাত্রি এইভাবে হয়, সেই জন্য ঋতুচক্রটা এরকম ভাবে হয়, এটা কারোর ইচ্ছা অনুসারে হয় না। এই যে ধারণাগুলো, যে আস্তে আস্তে এক একটা আবিষ্কার যেটা প্রাকৃতিক নিয়মগুলোকে ব্যাখ্যা করছে, ন্যাচারাল সায়েন্স তৈরি হচ্ছে, এটা পুরনো যে ধর্ম কেন্দ্রিক যে চিন্তা, এটা সবসময় ব্যাখ্যা করতো যে ঈশ্বর এরকম চাইলেন তাই এরকম হলো, সেই ধারণাটাকে একেবারে ভেঙে দিচ্ছে। এবং মানুষের যে প্রকৃতির অজানা যে নিয়মগুলো, যে কেন প্রকৃতিতে এই ঘটনাগুলো ঘটে, এরকম বহু জিনিস সম্পর্কে মানুষের যে ধারণা ছিল না বলেই সেখানে সে মনে করে নিত যে এগুলো, এটা খ্রিস্টান চার্চ প্রচার করতো যে এগুলো জানার বিষয় নয়, এগুলো ঈশ্বরের নির্ধারিত বিষয়। সেই জায়গাগুলোতেও মানুষ ঢুকে পড়ছে এবং তার বিজ্ঞানের আবিষ্কার দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। ফলে প্রকৃতির যে একটা না ব্যাখ্যা করার জায়গা, মানে দৈব জিনিসটাকে তো পুরোপুরি ভেঙে ফেলে দিচ্ছে। যদি তুমি সবকিছুকে এক্সপ্লেন করে দাও না, তাহলে তো আর দৈব কোনো জিনিস থাকছে না, প্রত্যেকটা জিনিসকে প্রাকৃতিক নিয়ম দিয়ে ব্যাখ্যা করে ফেলা যাচ্ছে। এটাই বিজ্ঞান বিপ্লবের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের জায়গা। যেগুলো পুরোনো একটা টেলিস্কোপের ছবি। আচ্ছা, এবার দেখো ষোড়শ শতকের একদম প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি 1515 ষোড়শ শতকের প্রথম থেকেই, ষোড়শ শতকের মাঝামাঝি সময় থেকে আমরা এই বিজ্ঞান বিপ্লবের সূচনাটা লক্ষ্য করতে পাচ্ছি। 1543-এ কোপার্নিকাসের বই পাবলিশ হচ্ছে। এবারে সপ্তদশ শতকের একদম গোড়ার দিকে, মানে 1600 যে সেঞ্চুরিটা শুরু হচ্ছে, সপ্তদশ শতক, সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতি, সেগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। সায়েন্টিফিক মেথডটা কি করে, যে একটা হাইপোথিসিস হবে প্রথমে, যে প্রথমে একটা কিছু ধরে নেওয়া হবে যে এটা সম্ভবত এটাই হচ্ছে, এবং সেই হাইপোথিসিসটা প্রমাণ করার জন্য এক্সপেরিমেন্ট করতে হবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে তারপর পুরোনো যে চিন্তাগুলো, ক্লাসিক্যাল থিঙ্কাররা যা চিন্তা করেছেন, এবং টলেমি একজন ক্লাসিক্যাল থিঙ্কার, বা চার্চের যে চিন্তা ভাবনাগুলো, সেগুলোর উপর ভরসা না করে ওই এক্সপেরিমেন্ট এবং অবজারভেশন, নিজে ভালো করে দেখা, একটা জিনিসকে ভালো করে অবজার্ভ করা এবং পরীক্ষা নিরীক্ষা করা, এই দুটোর মাধ্যমে যে হাইপোথিসিসটা করা হয়েছিল সেই হাইপোথিসিসটাকে প্রমাণ করা, এটাই হলো সায়েন্টিফিক মেথড। কিভাবে ফলো করা হতো, খুব তার সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে এই হচ্ছে পদ্ধতিটা। দেখো কিরকম করে বলছে, যে প্রথমে হচ্ছে স্টেট দ্য প্রবলেম, প্রথমে প্রবলেমটা কি সেটাকে বলা, সেটার জন্য ইনফরমেশন গ্যাদার করা, ইনফরমেশন গ্যাদার করে একটা হাইপোথিসিস তৈরি করা, হাইপোথিসিস তৈরি করে সেই হাইপোথিসিসটাকে পরীক্ষা করা, এবং যে তথ্যগুলো সংগৃহীত হলো সেগুলোকে ভালো করে বিশ্লেষণ করা, করে একটা কনক্লুশনে পৌঁছানো, এবং কনক্লুশনে পৌঁছে আবারও করে পুরো প্রথম থেকে 1 থেকে 6 পর্যন্ত যে স্টেপগুলো, সেই সবগুলোকে আবার নতুন করে চেক করা। এইভাবে একটা সায়েন্টিফিক ইয়ে তৈরি হচ্ছে। এক সেকেন্ড তুমি একটু স্লাইডটা। আচ্ছা, নেক্সট স্লাইডটা চলো। যে এরপরে আমরা আইজ্যাক নিউটনের পৌঁছাচ্ছি। আইজ্যাক নিউটন একজন
ব্রিটিশ বিজ্ঞানী, একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন, যিনি সায়েন্টিফিক রেভলিউশনের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র বলে মনে করা হয়, এবং যার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হলো মাধ্যাকর্ষণ, যে পৃথিবী তার কেন্দ্রের দিকে সমস্ত অবজেক্টকে আকর্ষণ করে যে শক্তি দিয়ে, তাকে বলা হয় মাধ্যাকর্ষণ। সেই মাধ্যাকর্ষণ তিনি আবিষ্কার করেন, যেটা শুধুমাত্র পৃথিবী নয়, মানে মহাবিশ্বের সমস্ত গ্রহ উপগ্রহের যে গতিবিধি সেগুলোকে নিয়ন্ত্রণ করে বলে, সেই যে ইউনিভার্সের যে ফোর্স সেটাকেও তিনি এই গ্র্যাভিটেশন দিয়ে ব্যাখ্যা করেন। আচ্ছা, এগুলো তো তোমরা জানো যে এরকম একটা পপুলার স্টোরি আছে যে নিউটন একটা আপেল গাছের তলায় বসে বই পড়ছিলেন আর ওনার মাথার উপরে একটা আপেল পড়েছিল, তাই তার থেকে ওনার মাথায় আসে যে আপেলটা কেন নিচের দিকে পড়লো, কেন উপর দিকে উঠে গেল না, এই নিয়ে উনি গবেষণাটা শুরু করেন। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এগুলো একদম গল্প কথা, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আচ্ছা, এই ক্লাসটা তোমাদের একটু পরেই শেষ হয়ে যাবে, কয়েক সেকেন্ড আছে, আমি কন্টিনিউ করছি, তোমরা আবার পরের ক্লাসে ঢুকে যাও। আচ্ছা, তাহলে নিউটন পর্যন্ত এসে আমি জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে যে বড় পরিবর্তন সেগুলো সংক্ষেপে বললাম, যে যেটা কোপারনিকাস দিয়ে শুরু হয়ে টাইকো ব্রাহে, কেপলার, গ্যালিলিও এবং আইজাক নিউটন এখানে এসে একটা সম্পূর্ণতা লাভ করলো। এবার আমি একটু অন্যান্য ক্ষেত্রগুলোতে যাব, যে অন্যান্য ক্ষেত্রগুলো যেরকম ধরো দর্শন বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, তার একজন স্টলওয়ার্ট বলা হয় ফ্রান্সিস বেকনকে, যিনি বিজ্ঞান এবং দর্শন দুটো ক্ষেত্রেই ইনভেস্টিগেশন, পরীক্ষা করা, ভালো করে পরীক্ষা করা, সেই যে